এই 2 বছরে স্বামীর সাথে কোনো ভালো সম্পর্ক গড়ে তুলতে পেরেছিস? কত মেয়েদের দেখি এখানে ওখানে বসে বসে স্বামীর সাথে গল্প করে, স্বামীর সাথে এখানে ওখানে ঘুরে বেড়ায়। কত মেয়েকে দেখেছি শাড়ি পরে সেজে গুজে স্বামীর সাথে ভিডিও কলে কথা বলতে। তোকে আমি কখনো দেখিনি শাড়ি পরতে। শুধু সুন্দর হলেই হয় না, স্বামীকে আটকে রাখতে জানতে হয়। এরা স্বামীকে অন্য নারীর দিকে তাকাতে পর্যন্ত দেয় না। আর তোকে বাড়িতে পাঠাবে নয় তো কাকে পাঠাবে? শ্বশুর বাড়ি থেকে মামার বাড়িতে এসে ব্যাগটা রাখতে মামি অনর্গল কথাগুলো বলে যাচ্ছে। মামা শুধু পাশ থেকে বলল, শরীফা এত কথা বলো না তো, চুপ করো। ব্যাগটা হাত থেকে নামাতেই মামিকে বললাম, মামি কোনো পুরুষকেই নিজের করা যায় না। পুরুষ কেন, কোনো নারীকেও চাইলেও নিজের করে ধরে রাখা যায় না। কিন্তু আমি তো তার সান্নিধ্য হতে চেয়েছিলাম। কিন্তু কেউ যখন মন থেকে চায় না তখন তার কাছে যাওয়া যায় না। কিন্তু মামি, আমি ওর জন্য অপেক্ষা করব। মামি কয়েক কদম এগিয়েই বলল, আবার মামার ঘাড়ে বসে বসে খেতে এসেছিস? বললাম, আমি তো আপনাদের 1 টাকাও খরচ করি না মামি, আমার নিজের টাকায় আমি খরচ করি। তো আমিই বরং আপনাদেরকে টাকা দিই। আমার মায়ের তো কম ছিল না আর কম নেই, তাহলে কেন আমি কারোর থেকে ভালো ব্যবহারটুকুও পাই না? শ্বশুর বাড়ি থেকে এখানে চলে এসেছিস, আমারও একদিন এমনই আশা ছিল, স্বামীর থেকে পূর্ণ গুরুত্ব পাবো। কিন্তু না, তখন তোর মামা তোকে নিয়েই পড়েছিল। মামা ধমকের সুরে মামিকে দূরে সরিয়ে নিয়ে যেতে লাগলেন। বুকের মধ্যে চিনচিন করে উঠতে লাগলো। মামির মনটা বিষিয়ে যাওয়ার একটাই কারণ, মামা আমাকে খুব বেশি ভালোবাসে তাই। আমার হয়তো ভালোবাসা পাওয়ার অধিকার নেই। সৎ মায়ের অত্যাচারে মামা আমাকে এ বাড়িতে এনেছিল। ছোটবেলা থেকেই মামি আমাকে সহ্য করেছে। মামি আবারও 2-1 কদম এগিয়ে এসে বলল, হয়তো ভেবেছিলাম এর পাট চুকিয়ে একটু শান্তিতে থাকবো, কিন্তু না। মামির কথার উত্তরে আমার আর কিছুই বলার নেই। শুধু মনে মনে বললাম, আল্লাহ, আমার মাকে তো নিয়েই নিয়েছো, এবার অন্তত কথা সহ্য করার ক্ষমতাটুকু আমার থেকে ছিনিয়ে নিও না। এটাও যদি হারায় তাহলে আর নিজের মনটাকে আর বাঁচিয়ে রাখতে পারবো না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমটাতে চলে গেলাম। দরজাটা খুলেই দেখলাম আমি ও বাড়িতে যাওয়ার আগে রুমটা যেভাবে গুছিয়ে গিয়েছিলাম ঠিক সেভাবেই আছে। আমার রুমে আসার কারোর প্রয়োজন পড়েনি, আমি থাকতেও কখনো প্রয়োজন পড়েনি। রুমটা পরিষ্কার করার কাজে লেগে পড়লাম। রুমটা পরিষ্কার করতে করতে বিকেল হয়ে গেল। গোছল সেরে গাটা বিছানায় এলিয়ে দিলাম। ফোনটা হাতে নিতেই দেখলাম ওখানে আননোন নাম্বার থেকে 2 বার কল এসেছিল। ব্যালেন্স চেক করতে দেখলাম মিস কল যাওয়ারও পয়সা নেই। বিকাশ থেকে রিসার্চ করে নাম্বারটাতে কল দিলাম। ওপাশ থেকে কেউ একজন কল রিসিভ করলো। আমি সালাম দিতেই ওপাশ থেকে কেউ একজন বলে উঠলো, আপনি অনামিকা বলছেন? জি বলছি। আপনি কে? আমি কুরিয়ার থেকে বলছি। আপনার নামে একটা পার্সেল এসেছে, বড়সড় একটা পার্সেল। ভেতরে কি আছে বলতে পারছি না, আপনি এসে ওটা নিয়ে যাবেন। আমার নামে পার্সেল, তাও আবার বড়সড়? আমার কেমন যেন বিষণ্ণ লাগছে। আমায় কে পার্সেল পাঠাবে? নিজের প্রশ্নগুলো দমিয়ে বললাম, কোথাকার পার্সেল, কে পাঠিয়েছে? সেই লোকের নাম লেখা আছে, ইংরেজিতে একটা পেজের নাম লেখা আছে। মানুষের নাম না বাপু, তাড়াতাড়ি এসে নিয়ে যাও, দেখতে পাবা। ঠিক আছে। লোকটা ওপাশ থেকে কলটা কেটে দিতেই যেন চিন্তাটা বেড়ে গেল। ফোনটা রাখতেই মামি দেখি দরজার পাশে দাঁড়িয়ে। মামির মুখটা দেখে আমার মুখটা মলিন হয়ে গেল। এই মানুষটাকে আমি না চাওয়ার শর্তেও কষ্টে রেখেছি, জুলুম করছি। আমি কিছু বলছি না দেখে মামি বলে উঠলেন, কটা খেয়েও আমাকে উদ্ধার করতে পারে। বিকেল হয়ে গেছে, তোমার মামা এসে আবার আমার উপরেই চড়াও হবে। সব দোষ তো এ বাড়িতে আমারই হয়। মামির দিকে তাকিয়ে একটু মিথ্যা হাসি হেসে দিয়ে বললাম, আমাকে একটু ভালোবাসা যায় না তাই না মামি? ভালোবাসা গেলে কি আর আমার মা আমাকে ছেড়ে চলে যেত? চিন্তা করবেন না, যে আমি আপনার কষ্টের কারণ হয়েছি, খুব বেশি দিন আর আপনাকে কষ্ট দেব না, চলে যাব। আমার জন্য আমি একটা বাড়ি করব, আমার একলা জীবন একাই কাটিয়ে দেব। আমি চাই না আমার জন্য কেউ অসুখী হোক। আর কয়টা দিন একটু সহ্য করে নিন মামি। কথাগুলো তো আবেগে বলে দিলাম। আমাকে কি সত্যি এই মানুষগুলো থেকে আলাদা থাকতে হবে? নিজেরই নিজের উপর মায়া হচ্ছে। একটু ভালোবাসা আদর পেতে এই মানুষটারই আঁচল ধরে সারাদিন ঘুরতাম। কখনো আদর করে কোলে নিত, আবার কখনো চোখেও দেখতো না। আমার কথায় যেন আমার মামির মুখটা আরো কালো হয়ে গেল, যেন দমে গেলেন উনি। আমার দিকে তাকিয়ে বললেন, পরে গিয়ে উদ্ধার করবেন, আপাতত এখন খেয়ে নেন, বিকেল হয়ে গেছে। আলমারি থেকে বোরকা বের করতে করতে বললাম, আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমার নামে নাকি কুরিয়ার থেকে পার্সেল এসেছে, ওগুলো নিয়ে বাড়ি ফেরার পথে বিরিয়ানি খেয়ে আসবো। আমার কথা শুনে মামি বলে উঠলেন, আপনি আসাতে আপনার মামা খিচুড়ি আর গরুর মাংস রান্না করতে বলেছিল। কষ্ট হয়েছে ওগুলো রান্না করতে। ওগুলো খেয়ে যেখানে ইচ্ছা সেখানে না খেয়ে 1 পাও যেতে পারবেন না এ বাড়ি থেকে। যখন যেটা ইচ্ছা সেটা করতে পারবেন না এ বাড়িতে থেকে। মামির কথাতে বেশ অধিকার বোধ করলাম আমি। এই মানুষটাকে এই 20 বছরেও চিনে উঠতে পারলাম না। মাঝে মাঝে যেন রূপ বদলায়, কখনো ভালো আবার কখনো খারাপ। আমাকে যেহেতু ভালোই বাসেন না, আমি খেলাম কি না খেলাম তাতে কি যায় আসে? এত ভাবতে হবে না আমাকে নিয়ে, আমার জন্য আল্লাহই যথেষ্ট। মামি
আর কোনো কথা না বলে দ্রুত আমার হাত ধরে খাবার টেবিলের সামনে নিয়ে আসলেন। নিজেই চেয়ার টেনে বসিয়ে দিলেন। প্লেটে খাবার পাড়তে পাড়তে নিজেই একাই বকবক করতে লাগলেন। আমি এক পলকে ওনার দিকেই তাকিয়ে রইলাম। আমাকে অনাদর করলেও এই এতিম মেয়েটার উপর অল্প হলেও মায়া পড়েছে। নইলে কে তার শত্রুকে হাত ধরে ডেকে এনে খাবার খাইয়ে দেয়? এই মানুষটাকে আমি আমার মায়ের আসনে বসিয়েছি, আমার পালক মা। কুরিয়ার থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা। বড়সড় একটা পার্সেল না, আমাকে একটা ট্রলি ব্যাগ নিয়ে আসতে হয়েছে ওখান থেকে। রিক্সা বাড়ির সামনে পর্যন্ত নিয়ে আসতে হয়েছে। রিক্সাওয়ালা ট্রলিটা আমাকে বাড়ির পর্যন্ত পৌঁছে দিয়েছে। ভাড়া মিটিয়ে রুমে এসে বোরকাটা খুলে ফ্রেশ হয়ে নিলাম। ওয়াশরুম থেকে এসে দেখি মামি বিছানায় এসে বসে আছেন। আমার রুমে মামিকে দেখে একটু কৌতূহলী জিজ্ঞেস করলাম, কি মামি, আমার মায়ায় কি একটু বেশি টান পড়ছে? মামি আমার প্রশ্নের কোনো জবাব না দিয়েই বললেন, ট্রলি ব্যাগে কি আছে? এটাই পাঠিয়েছে? হ্যাঁ। কি আছে এতে? মনে হচ্ছে বিয়ের কোণের জন্য তত্ত্ব পাঠিয়েছে। বিয়ের জিনিস? আমার তো মনে হচ্ছে কারোর লাশ কয়েক টুকরো করে আমার জন্য পাঠানো হয়েছে। মামি আমার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বললেন, ও বাড়ি থেকে কল দিয়েছিল? আবির কথা বলেছে? আমি বললাম, আমার তো মনে হয় আমার সংসার ভেঙেছে, আবার কল দেবে সেটা সরাসরি জানিয়ে দিতে। সামনে ট্রলি ব্যাগ নিয়ে বসে আছি, পাসওয়ার্ড দেয়া আছে, পাসওয়ার্ড ছাড়া খুলবে না। ভাবছি এখন লকটা খুলবো কিভাবে। যে পাঠিয়েছে সাথে পাসওয়ার্ডটা দেওয়ারও তার দরকার ছিল। ট্রলি ব্যাগটা খুলতে না পেরে পাশে রেখে দিলাম। মামি লাকেজটা নিজের দিকে এগিয়ে নিয়ে চেষ্টা করতে লাগলেন, কিন্তু তিনিও ব্যর্থ হলেন। মামিও হার মেনে নিয়ে আমাকে বলতে লাগলেন, এর ভেতরে কি আছে বলতো? হতে পারে কয়েক টুকরো করা লাশ আছে। আজে বাজে কথা বলবি না। আমার এখানে থাকতে আপনার বিরক্ত লাগছে না মামি? মামি আমার কথায় বিরক্ত হয়ে উঠে যেতে চাইলে আমি খপ করে মামির হাতটা ধরে ফেললাম। মলিন হয়ে যাওয়া মামির মুখের দিকে তাকিয়ে বললাম, আমাকে দেখতে না পারার অভিনয়টা কেন করেন মামি? আপনার অভিনয়টা ঠিকঠাক ভাবে হয় না মামি। আপনার এই অধিকার বোধ থেকেই প্রকাশ পায় আপনি আমাকে ভালোবাসেন। মামি আমার কোনো কথার জবাব দিলেন না, শুধু বললেন, ছেলে হয়ে জন্ম নিলি না কেন? ছেলে হয়ে জন্ম নিলে তো তোকে বাড়িতেই রেখে দিতাম, কোথাও পাঠাতাম না। পেলে পুষে এত বড় করে অন্যের হাতে তুলে দিতে হতো না। কার মুখে কি শুনছি আমি? মামি আর কিছু বলছে না। ইচ্ছেতে হোক ভুলে হোক, ভুল করেই কথাগুলো বলে ফেলেছে। আমি আবারও বলে উঠলাম, মেয়ে হয়ে জন্মেছি, অনেক জ্বালিয়েছি, আর জ্বালাতন সহ্য করতে হবে না। ছেলে হলে তো জ্বালাতামই, সঙ্গে বউ বাচ্চা সহ জ্বালাতাম। তখন তো আরো বড় শত্রু হয়ে যেতাম। মামি এবার রাগী গলায় হুঙ্কার দিয়ে বললেন, মুখ দিয়ে কি মিষ্টি কথা বের হয় না? অন্যের সাথে তো দেখি ভালো মিষ্টি করেই কথা বলিস, আমার সাথে এমন করিস কেন? দেখ, তুই আমার শত্রু হবি, নয় তো কে হবে? ছেলে হলে এইভাবে পেছনে লাগতে আসতি না। আমি বললাম, কেউ কেউ সম্মানের মানুষ, যাদেরকে মেনে নেওয়া ছাড়া উপায় থাকে না। কেউ কেউ ভালোবাসার মানুষ, যাদের সামনে মুখে লাগাম দিতে ইচ্ছা করে না। আমার কথায় মামির মুখে হাসি ফুটে ওঠে। এই প্রথমবার মামির মুখে এত মিষ্টি হাসি দেখলাম। মানুষটার কঠোর ব্যবহারে আমি অভ্যস্ত। মামি আমাকে ভালোবাসতো ঠিকই, কিন্তু কখনো প্রকাশ করতো না। মামির দিকে এগিয়ে গিয়ে বললাম, মিসেস শরীফা, আপনার হাসিটা অনেক সুন্দর। এই হাসি দিয়েই কি আমার মামাকে বশ করে রেখেছেন? তখন মামি বলে উঠলো, তুই এত কষ্টেও মজা করতে পারছিস কি করে অনু? মামির সামনে কথা বলার সাহস হলো না আমার। কষ্টকে পাত্তা দিলে আরো বেশি পেয়ে বসবে। সবার কপালে সংসারের সুখ নাই থাকতে পারে, অন্য কিছুতে তো ভালো থাকতে পারে। সৃষ্টিকর্তা সবকিছু আগে থেকেই ঠিক করে রেখেছেন, শুধু আমাদেরকে মেনে নিতে হবে। কিরে, চুপ করে আসিস কেন? মামির কথায় ফিরে তাকালাম। মামির কথার উত্তরে বলে উঠলাম, এইসব নিয়ে কথা বলতে আর ভালো লাগছে না মামি, ঘরে থাকতে আর ভালো লাগছে না। ঘর থেকে বাইরে এলাম। কিছুক্ষণ পর মামি পেছন থেকে ডাক দিয়ে বলল, ঘরে আয় অনু, লাকেজটা খুলে ফেলেছি। এক দৌড়ে ঘরে এসেই দেখি মামি সত্যি সত্যি ওটা আনলক করে ফেলেছে। তাড়াতাড়ি এগিয়ে গেলাম সেদিকে। মামি লকটা খুলতে পারলেও চেনটা এখনো খোলেনি। আমাকে এগিয়ে আসতে দেখে মামি বললেন, পাসওয়ার্ড 4টায় 1 দেওয়া। আমি বললাম, আপনি কিভাবে জানলেন? হঠাৎ করে দিয়েছি আর খুলে গেল। তাড়াতাড়ি খুলে দেখ ভেতরে কি আছে। আমার চেয়ে আপনিই তো বেশি এক্সাইটেড মামি। কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ব্যাগের চেনটা খুলে দেখ। আমি আর কথা না বাড়িয়ে ব্যাগের চেনটা খুললাম। ব্যাগের চেনটা খুলতেই আমি অবাক। মামি বলে উঠলো, দেখেছিস, আমি বলেছিলাম না, ঠিক বিয়ের জিনিসপত্র। কিন্তু কে দিয়েছে এগুলো? জামাই হয়তো দেবে, কিন্তু উনি দিলে আজকে এখানে কিভাবে দেবে? আমার মনে হচ্ছে এটা অন্য কারোর কাজ। অন্য কেউ? কে দেবে এত টাকার জিনিস?